গুলিতে নিহত হয়েছে জঙ্গি মারজান সাদ্দাম। ময়না তদন্তের রিপোর্ট, এদের মৃত্যুতে তথ্য পেতে সমস্যা হবে না বললেন পুলিশের আইজি। কারাগার থেকে জামিনে মুক্ত অন্তত 150 জঙ্গির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা। খবর গোয়েন্দাদের, মুক্তি পাওয়াদের তথ্য সংগ্রহের নির্দেশ পুলিশ হেডকোয়ার্টারের। সাভারে ছেলের বাড়িতে বেড়াতে এসে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে বাবা মায়ের মৃত্যু, শিশুসহ আরো 5 জন হাসপাতালে ভর্তি। নোয়াখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। শত্রুর আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকার আহ্বান। এবং সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে দ্বিতীয় ভৈরব রেল সেতু। 91% কাজ শেষ, উদ্বোধন হবে এ বছরের এপ্রিলে। বাংলার সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি জাফর সাদিক। কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মারজান ও সাদ্দাম ছিল বেশ কয়েকটি মামলার চার্জশিটভুক্ত আসামি। তবে তারা মারা যাওয়ায় এসব মামলার তথ্য পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে এটি মোকাবেলায় সমাজের সব স্তরের মানুষের সহায়তা চান আইজিপি। গুলশানে হোলি আর্টিজান হামলার পরপরই নুরুল ইসলাম মারজান ও সাদ্দামের নাম প্রকাশ করে পুলিশ। তাদের দাবি ছিল এই হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী মারজান ও সাদ্দাম। এছাড়াও রংপুরে জাপানি নাগরিক কনিয় হুসি হত্যা, বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিন হত্যা চেষ্টা, পঞ্চগড়ে পুরোহিত যজ্ঞেশ্বর হত্যা, কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান হোসেন আলী হত্যা সহ বেশ কটি মামলার চার্জশিটভুক্ত আসামি ছিল তারা। এখন এই দুজন বন্দুকযুদ্ধে মারা যাওয়ায় এসব মামলার তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা প্রশ্ন ছিল পুলিশ প্রধানের কাছে। আমাদের কাছে সব ধরনের তথ্যই আছে। ও মানে মারজান এবং সাদ্দাম যা যা ঘটনা ঘটাইছে, যা যা করছে, কিভাবে আসলো, সব পুরা তথ্য আমাদের কাছে আছে। কাজে আমাদের মামলা তদন্তে আর কোনো তথ্য দরকার নেই, আমরা যথেষ্ট তথ্য পেয়েছি। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অপরাধ বিজ্ঞান বিভাগ আয়োজিত টেরোরিজম ওয়েব অব ইসলামিক স্টেট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান বলেন, জঙ্গিদের জীবিত অবস্থায় ধরতে সর্বাত্মক চেষ্টা করেন তারা, কিন্তু জঙ্গিরা পুলিশকে আক্রমণ করলে, আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিলে, এমনকি আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে ঘটে হতাহতের ঘটনা। জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে এটি মোকাবিলায় সবার সহায়তা ও সচেতনতা প্রত্যাশা করেন তিনি। আমরা জঙ্গিদের অর্থ সরবরাহ বন্ধের চেষ্টা করছি। এজন্য বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের অনুরোধ করেছি। অর্থ সরবরাহ বন্ধ করা গেলে জঙ্গিরা অনেকটাই দুর্বল হয়ে পড়বে। এছাড়া গ্রেফতারকৃত জঙ্গিদের উগ্র মতাদর্শ থেকে সরিয়ে আনতে পুনর্বাসন কেন্দ্র করা উচিত। এটি করতে পারলে যারা উগ্র মতাদর্শে বিশ্বাস করে, যারা ভুল পথে গিয়ে জঙ্গি হয়েছে, তাদের সঠিক পথে আনা সম্ভব হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়া রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মার্গারিটা কুলোনার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। নব্যজেএমবির শীর্ষ নেতা মারজান ও তার সহযোগী সাদ্দাম গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। সকালে ঢাকা মেডিকেলের মর্গে ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান ডিএমপির ফরেনসিক বিভাগের প্রধান। এছাড়া ভিসেরা ও কেমিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে তারা গুলির আঘাতে মারা গেছে। ডিএনএ প্রোফাইলিং এর জন্য থাই মাসল নিয়েছি, পাশাপাশি আমরা তারা মৃত্যুর আগে তারা কোনো শক্তিবর্ধক কোনো ওষুধ খেয়েছিল কিনা ওইটা নিরূপণ করার জন্য আমরা তাদের ব্লাড এবং ইউরিন সংরক্ষণ করেছি। এগুলি আমরা কেমিক্যাল অ্যানালাইসিসে পাঠাবো। রাজধানীর মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি সাদ্দাম হোসেনের বাড়ি কুড়িগ্রামের রাজাহাট উপজেলার চরবিদ্যানন্দ গ্রামে। পরিবারের দাবি, গত বছরের এপ্রিল থেকে নিখোঁজ ছিল সে। স্বজনরা জানান, উপজেলার চর তাম্বুলপুর মাদ্রাসা থেকে দাখিল ও পাউটানা ফাজিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে লালমনিরহাট সরকারি কলেজে ভর্তি হয় সাদ্দাম হোসেন। 2014 সালের ডিসেম্বরে বিয়ে করে গাইবান্ধার সুন্দরগঞ্জের ফারহানা আক্তারকে। এরপর থেকে শ্বশুর বাড়িতে থাকত সে। এলাকাবাসীর ধারণা, সুন্দরগঞ্জে অবস্থানের সময় জঙ্গিবাদে জড়াতে পারে সাদ্দাম।
পুলিশ জানায়, জেলায় ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি সাদ্দাম। বিয়ে শাদী করছে, করার পর ওখানেই ছিল। ওখানে থেকে এখন যে কি করে সেটা আমরা দেশের মানুষ বলতে পারবো। এখন আমরা জানলাম যে সে জঙ্গি নাম গেছে, এটা আমাদের ব্যাপারে খুব দুঃখিত। আমার ছেলেকে পয়লা বৈশাখে ধরে নিয়ে গেছে, তারপরে অনেক খোঁজাখুঁজি করছি, আমি কোনো খোঁজ পাত্তা পাইনি। সরকারের কাছে আমার আবদার, আমি পিতা হিসেবে তার লাশটা চাই। তার নামে ইতিমধ্যে চার্জশিট হয়েছে। সম্প্রতি উত্তরবঙ্গে যে সমস্ত জেএমবি দ্বারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, প্রত্যেক ঘটনায় তার সম্পৃক্ততা আছে বলে আমরা জানতে পেরেছি। সাজা শেষ হওয়ার পাশাপাশি জামিনে মুক্ত অন্তত 150 জঙ্গি পুনরায় জেএমবিকে সংগঠিত করছে, যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তালিকায় পুরনো জেএমবি হিসেবে চিহ্নিত। এর মধ্যে নব্য জেএমবি ঢাকা কেন্দ্রিক বড় হামলা চালালেও পুরাতন জেএমবি মূলত টার্গেট কিলিংকেই বেছে নিয়েছে। চাঞ্চল্যকর এই তথ্য পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পাওয়া জেএমবি সদস্যদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। কমলদের রিপোর্ট। 2005 সালের 17 আগস্ট দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে অবস্থান জানান দেওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির কয়েকজন শীর্ষ নেতার ফাঁসি হয়। পাশাপাশি সক্রিয় সদস্যদের অপরাধ অনুযায়ী 3 থেকে 10 বছরের কারাদণ্ড হয়। এতে কোণঠাসা হয়ে পড়ে তারা। পুলিশের তথ্য অনুযায়ী সাজার মেয়াদ শেষে শতাধিক এবং জামিনে মুক্তি পেয়ে আরও অন্তত 50 জন জেএমবি সদস্য লাপাত্তা হয়ে গেছে। আর তারাই নতুন করে পুরাতন জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছে। পুরানো জেএমবি ছিল, তারা কি পরিমাণ জামিনে আছে অথবা সাজা পাওয়ার পরে সাজা ভোগ করে পুনরায় জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণ করার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, এই বিষয়টা দেখার জন্যই তাদের কর্মকাণ্ডগুলো আমরা বা তাদের গতিবিধি আমরা মনিটর করার জন্যই তালিকাটা তৈরির উদ্যোগ নিয়েছি। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আইএস মতাদর্শের নব্য জেএমবি অনেকটা রাজধানী ঢাকা কেন্দ্রিক, কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়া পুরাতন জেএমবি সদস্যদের পরিকল্পনা কিছুটা ভিন্ন। তারা নিজের বাড়ি ঘরে থাকছে না, মানে বাইরে কোথাও হয়তো তারা আশ্রয় নিয়েছে এবং আমাদের ধারণা তারা নতুনভাবে সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছে। তারা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করছে এবং সে অনুযায়ী তাদের হত্যা পরিকল্পনা করে সেগুলো বাস্তবায়ন করছে। গত 1.5 দশক ধরে জঙ্গিরা প্রশাসনকে তটস্থ করে রাখলো। পুলিশের মাঠ পর্যায়ের ইউনিটগুলিতে তেমন কোনো তথ্য যেমন নেই, তেমনি নেই কার্যকর মনিটরিংও। তাই পুলিশের জঙ্গি সংক্রান্ত একটি স্বতন্ত্র সেল রাখার প্রতি গুরুত্ব দিলেন এই আইন কর্মকর্তা। এইটার প্রতি একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার এবং সেই জন্য এই জঙ্গিদের বিচারের সময় কি হচ্ছে, খালাস পাচ্ছে কিনা অথবা জামিন পাচ্ছে কিনা, পাওয়ার পরে তারা এরপরে বের হয়ে কি করতেছে, এই সমস্ত কিছু লুক আফটার করার দায়িত্ব পুলিশের, কারণ ফিল্ডে কাজ করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য মতে গত ডিসেম্বরে 68 জন জঙ্গি চট্টগ্রাম কারাগারে ছিল, এর মধ্যে 20 জন জেএমবি সদস্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি জানান, এমপি লিটন হত্যা মামলায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে গতকাল বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে 6 জনকে আটকের পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদের মধ্যে ফরিদ হাজি নামে একজন জামাতের অর্থদাতা বলে দাবি করেছে পুলিশ। গত 31 ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়িতে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন লিটনের বোন ফাহমিদা বুলবুল কাকলি। সাভারে ছেলের বাড়িতে বেড়াতে এসে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ শিশুসহ একই পরিবারের আরো 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে পৌর শহরের ভাগলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার ভোরে ভাগলপুর এলাকার বাসিন্দা তাজুল ইসলামের বাড়িতে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। মুহূর্তেই পুরো বাড়িতে আগুন দেখে উদ্ধারে এগিয়ে যান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাজুল ইসলামের বাবা ও মাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাইজারটা অন করে রাখছিল, তো ওই সময় যখন রাত্রে গ্যাসের প্রেসারটা বেড়ে যায়, তো ওই সময় ওনাদের গ্যাসটা এসে পুরো বাড়ি গ্যাসে একদম ফুল হয়ে যায়। যখন রান্না করতে উঠে তখন উনি ম্যাচ মারার সাথে সাথে পুরো বাড়িতে আগুন জ্বলে। আমি আসলাম বাবার বাড়ি থেকে সকালে শুনছি গ্যাসে
দগ্ধ হয়ে দুইটার মৃত অবস্থায় আমাদের এখানে আসে। একজনের বয়স 48, মহিলা রোগী খায়রুন্নেসা, আর একজন হচ্ছে রওশন আলী। এ ঘটনায় তাজুল এবং তার স্ত্রী সন্তান ছাড়াও আরো 3 জন দগ্ধ হন। তাদের মধ্যে 5 জনকে স্থানীয় হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় 3 জনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। পেশেন্টের গার্জিয়ান ওনারা এসে বলল যে ওনারা 3 জন পেশেন্টকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে। তো ওনারা 3 জন পেশেন্টকে নিয়ে গিয়েছেন, আর 2 জন পেশেন্ট আমাদের এখানে আছে, তাজুল ইসলাম এবং মেহেরুন্নেসা। এই 2 জনের চিকিৎসা চলছে, ওনারা শঙ্কামুক্ত, ট্রিটমেন্ট চলছে। মৃত রওশন আলী ও খায়রুন্নেসা সম্প্রতি ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে পুলিশ। সময় সংবাদ, সাভার। বাংলার সময় আরো থাকছে। পটুয়াখালীর কুয়াকাটায় নৌবাহিনীর প্রধান সহ 12 জলদস্যুর আত্মসমর্পণ। বাকিদেরও আত্মসমর্পণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, তবে কারো আক্রমণের শিকার হলে তাদের প্রতিহত করতে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে। দুপুরে নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর 22 পদাতিক ডিভিশনের শীতকালীন মহড়া পরিদর্শন শেষে এক দরবারে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, স্বাধীন বাংলাদেশে যোগ্য প্রতিরক্ষা বাহিনী হিসেবেই এগিয়ে যাচ্ছে সশস্ত্র বাহিনী। নোয়াখালী থেকে হারুনুর রশিদ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। ভারী অস্ত্রের মুহুর্মুহু গোলাগুলিতে প্রকম্পিত নোয়াখালীর মেঘনা নদীতে জেগে ওঠা চর স্বর্ণদ্বীপ। স্থানীয়দের কাছে জাহেদজাত চর হিসেবে পরিচিত 360 বর্গ কিলোমিটারের বিশাল এই ভূখণ্ডটি উপকূল থেকে দূরবর্তী, আর সেই সুযোগেই সাগর পেরিয়ে দেশকে আক্রমণ করেছে বহিঃশত্রুর দল। তবে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীও। স্বর্ণদ্বীপকে শত্রুমুক্ত করতে পরিচালিত হয় অপারেশন মাতৃভূমি। শত্রুপক্ষের অবস্থান শনাক্তের পর স্থলভূমিতে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের সঙ্গে শত্রু শিবিরে হামলা চালায় বোমারু বিমান এবং হেলিকপ্টার থেকে নেমে আসা প্যারাট্রুপাররা। বাংলার নির্ভীক আর চৌকস সেনাদের চতুর্মুখী আক্রমণে পরাস্ত হয় প্রতিপক্ষ, শত্রুমুক্ত হয় স্বর্ণদ্বীপের মাটি। না, কোনো বাস্তবের যুদ্ধক্ষেত্র নয় এটি। দেশকে শত্রুমুক্ত রাখতে নোয়াখালীর স্বর্ণদ্বীপে 11 পদাতিক ডিভিশনের 93 সাঁজোয়া ব্রিগেডের প্রশিক্ষণ মহড়ার দৃশ্য এটি। সেনা সদস্যদের এই অনুশীলন মহড়া মঞ্চ থেকে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। আধুনিক রণপ্রস্তুতি আর কৌশল রপ্ত করার মধ্য দিয়েই শেষ হল সেনাবাহিনীর এবছরের শীতকালীন মহড়া। দেশের সংশ্লিষ্ট সবকটি মহল মনে করে, ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পরিণত হবে বিশ্বের প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে, আর রক্ষাবর্ম হয়ে নিরাপদ রাখবে শ্যামল বাংলাকে। এরপর বিশেষ দরবারে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো আক্রমণ প্রতিহত করতে সেনা সদস্যদের সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, এটা ঠিক, কিন্তু আমরা চাই না যুদ্ধ, কিন্তু কখনো যদি শত্রু দ্বারা আক্রান্ত হই, সেটা মোকাবেলা করার মতো সব রকম প্রস্তুতি আমাদের থাকতে হবে। তিনি বলেন, স্বাধীন দেশের যোগ্য প্রতিরক্ষা বাহিনী হিসেবে ক্রমেই সক্ষমতা বাড়ছে সেনাদের। যে রণকৌশল অনুশীলন হতে দেখলাম, সেটা সত্যি আমি অত্যন্ত আশাবাদী, এবং আমি জানি এই স্বাধীন দেশের উপযুক্ত সেনাবাহিনী আমাদের গড়ে উঠছে। এর আগে স্বর্ণদ্বীপে মাল্টিপারপাস সাইক্লোন সেন্টারের উদ্বোধন এবং স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, স্বর্ণদ্বীপ, নোয়াখালী। পটুয়াখালীর কুয়াকাটায় কথিত নৌবাহিনীর প্রধান বাকিবিল্লাহ সহ 12 জন আত্মসমর্পণ করেছে। বেলা 12টায় রাখাইন মার্কেটে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা আত্মসমর্পণ করে। র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এবং বরিশাল বিভাগের ডিআইজি এ সময় উপস্থিত ছিলেন। জলদস্যুরা 25টি আগ্নেয়াস্ত্র ও 1105 রাউন্ড গুলি জমা দেয়। দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নৌবাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। কথিত নৌবাহিনী সহ এ পর্যন্ত 8টি জলদস্যু বাহিনীর 72 জন সদস্য প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী এসব জলদস্যুদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। হত্যা এবং ধর্ষণ
এই দুটি মারাত্মক অপরাধ জড়িত না থাকলে এই সমস্ত জলদস্যুর যে কৃত অপরাধ সেগুলোকে লঘুভাবে বিবেচনা করা হবে। আমরা চাই ডাকাতি বৃত্তি ছেড়ে তারা সমাজে পুনর্বাসিত হবে। আমরা এদেরকে রিহেবিলিট করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বলেছেন এদেরকে ট্রেনিং দিয়ে এদের মানে যে কোনোখানে কাজে লাগানোর জন্য কিংবা তাদের জীবিকা নির্বাহের জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য তাদেরকে নগদ অর্থ এবং আমাদের কম্বল দিয়ে তাদেরকে আমরা যে এখনো মনে রেখেছি, তাদের প্রতি আমাদের চিন্তা ভাবনা রয়েছে, সেটাই আজকে আমরা জানিয়ে দিলাম। সিলেট কেন্দ্রীয় কারাগারে একজনের পরিবর্তে অন্যজন যাবজ্জীবন সাজা ভোগ করায় ঘটনার তদন্ত শুরু করেছে বিচার বিভাগীয় কমিটি। বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগারে গিয়ে রিপন আহমদ ভুট্টোর সাথে কথা বলেন কমিটির প্রধান সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান। সেখানে তিনি প্রায় 1 ঘন্টা অবস্থান করেন। পরে সাংবাদিকদের আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানান তিনি। সিলেট কেন্দ্রীয় কারাগারে একজনের পরিবর্তে অন্যজন যাবজ্জীবন সাজা ভোগ করছেন। সময় সংবাদে এমন খবর প্রচারিত হওয়ার পর গত বৃহস্পতিবার 2 সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। বিজিবি ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মৌলভীবাজারে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। তবে 14 জানুয়ারি পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঢাকা ধর্মঘট স্থগিত করেছে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি। ধর্মঘটের কারণে সকালে দূরপাল্লার কোনো যানবাহন জেলা বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হলে পুরো সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। চলমান ধর্মঘটের বিষয়ে আজ পরিবহন মালিক শ্রমিক সমিতি ও বিজিবির সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠকে বসার কথা রয়েছে। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গলে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিজিবি ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে 8 জন আহত হয়। বড়লেখার যাওয়ার বাড়িয়েছি আর কি, আধা ঘন্টা যারা রইলাম, কোনো গাড়ি পাইলাম না। 15 মিনিট থেকে অপেক্ষা করলাম, বা এর আগেও কলেজে ওখানে আসলাম, কিছু পাইছি না, রিক্সা আইছি, কিছু আছি। বাংলার সময় আরো থাকছেন। একযুগেও ক্ষতিপূরণ পাননি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। এখনো বের হচ্ছে গ্যাস, স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। সব জটিলতা কাটিয়ে শেষের পথে ঢাকা চট্টগ্রাম রেলপথের দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণ কাজ। কয়েক দফা তারিখ পেছানো হলেও এবার রেল কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যেই 91% কাজ শেষ। সবকিছু ঠিক থাকলে এই এপ্রিলেই ব্রিজ দিয়ে চলবে ট্রেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রেলমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম রেলপথ চালুর পর ৭৯ বছর ধরে এই একটিমাত্র সেতু দিয়ে চলছে ট্রেন। তবে এই রুটে ডাবল লাইন করতে 2010 সালে পুরাতন সেতুর পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই প্রেক্ষিতে 2013 সালের ডিসেম্বরে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন ও এফকনস যৌথভাবে বর্তমান রেল সেতুর 40 মিটার দক্ষিণে দ্বিতীয় ভৈরব রেল সেতুর কাজ শুরু করে। 567 কোটি 16 লাখ টাকা ব্যয়ে 3.20 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটিতে মোট 12টি পিলার ও 9টি স্প্যান রয়েছে। মিটার ও ব্রড গেজে ট্রেন চলার জন্য করা হয়েছে ডুয়েল গেজ। চুক্তি অনুসারে গত জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফা পিছিয়ে আগামী এপ্রিলে সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। কাস্টম ক্লিয়ারেন্স সব জায়গায় দেরি হয়। একটা গার্ডার আনতে যে ওখানে কলকাতা পোর্টে পুরা বার্সটা সাইক্লোনে পরে ডুবে গেছিল, তারপরে ওটা আনতে দেরি হয়েছে। তারপরে ধরেন ওই যে ইলেকশনের সময় একটু টার্মাইল হয়েছিল, ওই সময় কিছু কাজের ক্ষতি হয়েছে। এখন তো 91% কাজ হয়ে গেছে, আর 9% মতো কাজ আছে, শীঘ্রই হয়ে যাবে। এই সেতুর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে জানালেন রেলমন্ত্রী। আশা করি এই ব্রিজটি আগামী মাস এপ্রিলে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধন করলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের আরো বেশি করে ট্রেন চলবে, পণ্য পরিবহনে আরো বেশি সুবিধা আসবে, জনগণ যাতায়াতে আরো বেশি সুবিধা হবে। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নে এই রেলপথটি বিরাট ভূমিকা রাখবে। মন্ত্রী দাবি করেন 2 দফা সময় বাড়লেও বাড়ছে না প্রকল্পের নির্মাণ ব্যয়। এই ব্রিজ যে কেবল নদীর দুপারের মানুষকে এক করবে, বিষয়টি আসলে তেমন নয়। এর মাধ্যমে গতি আসবে রেলে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। আর তাই মেঘনার বুক চিরে জেগে ওঠা এই সেতুটি জানান দিচ্ছে এক
নতুন সম্ভাবনার। রাশেদ লিমন, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। একযোগেও ক্ষতিপূরণ পাননি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। 2005 সালের 7ই জানুয়ারি ভয়াবহ বিস্ফোরণ হয় এই গ্যাস ফিল্ডে। এরপর থেকে গ্যাস ফিল্ডের আশপাশে নিয়মিত গ্যাস বের হওয়ায় নারী শিশুসহ সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগে। চিকিৎসকদের আশঙ্কা, দ্রুত অবস্থার উন্নতি না হলে সেখানকার 10টি গ্রাম স্থায়ী ঝুঁকির মুখে পড়বে। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কানাডার কোম্পানি নাইকোর অদক্ষতার কারণে 2005 সালের 7 জানুয়ারি ভয়াবহ বিস্ফোরণ হয় সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে। একই বছর 24 জুন আবারও অগ্নিকাণ্ড হয়। দুদফা বিস্ফোরণে বিপুল রিজার্ভ গ্যাস ধ্বংসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আশপাশের 10টি গ্রাম। এরপর 616টি পরিবারকে ক্ষতিগ্রস্ত চিহ্নিত করা হলেও এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি কেউ। আর দীর্ঘ 12 বছর ধরে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন এখানকার বাসিন্দারা। গ্যাস ফিল্ডের সংলগ্ন এলাকাগুলোর পুকুরে, রাস্তাঘাট, বাড়ির উঠোন কিংবা টিউবওয়েল থেকে অনবরত উদ্গীরণ হচ্ছে গ্যাস। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, তেমনি শ্বাসকষ্টজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন মানুষজন। গ্যাসের এই পানি থেকে আক্রান্ত হইয়া তারপর আমি অসুস্থ আজকে প্রায় 10-12 বছর হলো। পানি থেকে অনেক খরচ করতে হয়, সবারই সমস্যা হচ্ছে, এরকম আরো আক্রান্ত হতে পারে। হাতিতে পাশা লাগে পানি আতাইলে। এই গ্যাসের মধ্যে মানুষের জীবন যাপন করাও মুশকিল। গ্যাস উদ্গীরণের কারণে গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকাগুলোতে স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা চিকিৎসকদের। আর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। জনসমষ্টির ক্ষতিপূরণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে স্পেশাল জোন গড়ে তোলা যায়। এমনিতেই ওই এলাকার মানুষ এমনিতেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা পিছিয়ে থাকা, এর সাথে যোগ হয়েছে তাদের পেশা পরিবর্তনের ঝুঁকি নিতে হয়েছে। মাথা ঘোরানো থেকে শুরু করে চোখ ঝাপসা হওয়া, শ্বাসকষ্ট রোগ, চর্মরোগ, এমনকি রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। বেশি গ্যাসের সংস্পর্শে আসলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আর জেলা প্রশাসক জানালেন, কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। সাধারণ মানুষের কিছু ক্ষতিপূরণেরই আছে, সেটাও আমরা সরকারকে অবহিত করেছি, সংশ্লিষ্ট কোম্পানির সেটা অবহিত আছে। আশা করছি যে শিগগিরই এটি একটা সুন্দর একটা সমাধান হবে। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের আশপাশের 10 গ্রামে প্রায় 7,000 মানুষের বসবাস। এদের মধ্যে 300-র বেশি মানুষ শ্বাসকষ্ট ও আর্সেনিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত। সময় সংবাদ, সুনামগঞ্জ। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমাদের সিলেট ব্যুরোতে উপস্থিত আছেন ট্যাংরাটিলা স্বার্থ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। জনাব আফজাল হোসেন, আপনাকে স্বাগত। আচ্ছা, আপনার কাছে আমার জানার বিষয় যে দীর্ঘ 12 বছর হলো সেখানে অগ্নিকাণ্ড হয়েছে ট্যাংরাটিলায়, তো এই 12 বছরের ক্ষতিপূরণের বিষয়ে সরকার কিংবা নাইকো অথবা সংশ্লিষ্ট অন্য যে কোনো পক্ষ থেকে আপনারা কোনো ধরনের আশ্বাস পেয়েছেন কিনা? আসলে সত্যি কথা বলতে কি, 2005 সালের 7ই জানুয়ারি প্রথম যখন ট্যাংরাটিলায় বিস্ফোরণ ঘটে, তখন স্বাভাবিকভাবেই মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং সেই ক্ষোভ প্রশমন করার জন্য তৎকালীন সরকার তাৎক্ষণিকভাবে নাইকোকে সংশ্লিষ্ট করে ক্ষতিপূরণ, সামান্যত ক্ষতিপূরণ প্রদান করেছিল। কিন্তু এরপর থেকে আর সেই রকম কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। সবসময় আশ্বাসের মধ্যেই সবকিছু সীমাবদ্ধ রয়েছে। আশ্বাসগুলোর মধ্যে আসলে কি একটু বলবেন কি কোনো ধরনের আশ্বাস এখন আছে কিনা? আশ্বাস বলতে এইটুকুই যে মামলা হয়েছে, নাইকোর কাছে ক্ষতিপূরণ আসবে, ক্ষতিপূরণ আসলে আপনাদেরকে পুনর্বাসিত করা হবে, এই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো আশ্বাস আসলে তেমনভাবে দেওয়া হয় নাই। ব্যাপারটা খুবই দুঃখজনক। তো এখন একটা বিষয় জানার আছে যে গ্যাস উদ্গীরণ বন্ধের জন্য এবং বন্ধের পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে আসলে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আপনারা নিজেরাও এখানে প্রতিবেদন করেছেন, দেখেছেন সেখানে অবস্থাটা কিরকম, অত্যন্ত ভয়াবহ। মানুষ আগুনের সাথে বসবাস করছে। সবচেয়ে জরুরি যে বিষয়টি এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখানে গ্যাস উদ্গীরণটা যে কোনোভাবেই বন্ধ করা। যদি এখানে গ্যাস উদ্গীরণ বন্ধ করা না হয় তাহলে যে কোনো সময় আরো বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, যেটা কোনোভাবেই সামাল দেওয়া সম্ভব হবে না। গ্যাস উদ্গীরণ বন্ধের পাশাপাশি এইখানে মানুষের আর্থসামাজিক অবস্থার যে ব্যাপক ক্ষতি হয়েছে, মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে, মানুষের পেশা পরিবর্তন হয়ে গেছে, কৃষি জমি নষ্ট হয়ে গেছে, মানুষের জীবনযাত্রা খুবই অস্বাভাবিক। সেখানে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়, ক্ষেতের ফসল হয় না, হাওরে মাছ হয় না, গাছে ফুল ফুটে না, জমিতে চাষাবাদ করা যায় না। এই যে বিরাট ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে আসলে আর্থিক মূল্য দিয়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়া কখনো সম্ভব নয়। তারপরেও
আমরা মনে করি এই যে মানুষগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার দরকার। বিশেষ করে এখানে সুপেয় পানি জলের খুবই অভাব এবং কোমলমতি ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে যায়, সেইখানে স্কুলের টিউবওয়েল থেকে দিয়ে গ্যাস উঠে যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এই বিষয়ে বিশেষজ্ঞদের নিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি বলে আমরা মনে করি। জনাব আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম টেংরাটিলা স্বার্থ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেনের সঙ্গে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে যে অগ্নিকাণ্ড হয়েছিল 12 বছর আগে, সেই অগ্নিকাণ্ডের পরবর্তীতে যে সমস্ত ক্ষতিপূরণের আশ্বাস আছে কিনা সে বিষয়ে জানাচ্ছিলেন, এবং একই সাথে সামনে কি করণীয় সে বিষয়গুলো তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড় ও সিরাজগঞ্জের জনজীবন। পঞ্চগড়ে তীব্র কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচন্ড শীত আর কনকনে বাতাস উপেক্ষা করেই প্রয়োজনীয় কাজে বের হচ্ছে মানুষ। কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সিরাজগঞ্জেও জেঁকে বসেছে শীত। সিরাজগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শীতের প্রকোপে জবুথবু হয়ে পড়েছেন চুয়াডাঙ্গাবাসী। ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে নৌকাডুবির ঘটনায় মা ছেলে সহ একই পরিবারের 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে লতিফপুর খেয়াঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, গত রাতে মির্জাপুর উপজেলার রানাশাল থেকে টাকিয়াক দমায় যাচ্ছিল যাত্রীবাহী একটি নৌকা। পথে কোনাই নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও ফুলেসন বেগম ও তার ছেলে সহ একই পরিবারের 3 জন নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ দুপুরে স্থানীয়দের সহযোগিতায় নিহতদের লাশ উদ্ধার করা হয়। বরগুনায় ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সহ স্থানীয়দের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে বামনা উপজেলার ডৌয়াতলা বাজার এলাকায় এ মানববন্ধন হয়। এতে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করেন, গত বছরের অক্টোবরে বামনা স্কুল মাঠে উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে গরুর বাজার বসানো হয়। এ সময় সময় সংবাদ সহ অন্যান্য গণমাধ্যমে খবর প্রচারিত হলে গরুর বাজার উঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে আবারও সেখানে দোকানপাট বসানো হলে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে তা উঠিয়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয়দের বিরুদ্ধে একটি মামলা করেন। নানা আয়োজনে উদযাপিত হল চাঁদপুরের গনি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি। সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। গনি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে মতলব উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর ও ভোলায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো জেলা ইজতেমা। দুপুরে ভোলার গুইনঘাট হাটের ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা। মোনাজাত শেষে বিভিন্ন এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দান ত্যাগ করেন। ফরিদপুরের শেষ দিনেও মুখর ছিল ইজতেমা ময়দান। শীতকে উপেক্ষা করে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন লাখো মুসল্লি। পরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় 3 দিন ব্যাপী জেলা ইজতেমা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলিতে নিহত হয়েছে জঙ্গি মারজান সাদ্দাম। ময়না তদন্তের রিপোর্ট, এদের মৃত্যুতে তথ্য পেতে সমস্যা হবে না বললেন পুলিশের আইজি। কারাগার থেকে জামিনে মুক্ত অন্তত 150 জঙ্গির পুনরায় সংঘটিত হওয়ার চেষ্টা, খবর গোয়েন্দাদের। মুক্তি পাওয়াদের তথ্য সংগ্রহের নির্দেশ পুলিশ হেডকোয়ার্টারের। নোয়াখালীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। শত্রুর আক্রমণ ঠেকাতে প্রস্তুত থাকার আহ্বান।
সাভারে ছেলের বাড়িতে বেড়াতে এসে গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে বাবা মায়ের মৃত্যু, শিশুসহ আরো 5 জন হাসপাতালে ভর্তি। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য লিটন হত্যা মামলায় 6 জন গ্রেপ্তার, রিমান্ড শুনানি আগামীকাল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।